এগুলো কি সংস্কার আইন মিয়া? আমরা বুঝি না? এখানে নারী সংস্কারের চাইতে পুরুষ সংস্কার জরুরি, এখানে নির্বাচনের চাইতে সংস্কার গরিবের জরুরি। আপনারা কি সংস্কার 6 মাসে করছেন? জাতির সামনে ক্লিয়ার করেন। যদি একদিন গাড়ি বন্ধ করে দেয়, আপনাদের সোনামণিদের ভবিষ্যৎ কিন্তু একবারে গায়েব হয়ে যাবো। আপনারা সংস্কার দেখেন কোন জায়গায় সংস্কার হয়েছে, একটা রূপরেখা নিয়ে কিন্তু আন্দোলন তৈরি করা যাবে না। নারীরা চাইছে, নারীর ওই দেশের অধিকার রয়েছে, কিন্তু আমার কথা হলো যেটা নারীদের অধিকার সেটা তারা চাইবে, কিন্তু তারা যদি এই ফাঁকে সমকামিতা চায় বসে, ফ্রি যৌন মিলন চায় বসে, এগুলো তো এটা এই মুসলিম দেশে তো সম্ভব না। এগুলো নিয়ে তো এগুলো নিয়ে তো আন্দোলন করতে হয় না, এগুলো তো একেবারে খুব সুন্দরভাবে বোঝা যায়। তারা নারী, তাদের একটা অবাধ স্বাধীনতা রয়েছে, কিন্তু এই যে দর্শন করে, তাহলে এই দর্শনের জন্য স্লোগান কেন? ওনারা খোলামেলা কাপড় পরে রাত দিন সবসময় চলাফেরা করবে, দর্শনের আন্দোলন করা হবে, এগুলো কোন ধরনের পলিসি বলেন দি? আপনি শুধু দর্শনকারীর বিচার করবেন, দর্শনের উপকরণ যারা তৈরি করে তাদের বিচার করবেন না? এখানে দর্শন করার জন্য উৎসাহ করা হচ্ছে, বিশেষ করে বয়স্ক মানুষরা দর্শন কি কারণে করে বুঝেন তো? এটা তো নারীদের মন করা, কারণ নারীরা যে কার তৈরি এটা জানে না। নারীরা কার তৈরি? নারীরা নিজেরাই তৈরি হয়ে গেছে। পুরুষের লোকে না মিললে কি নারী কোনটা বাচ্চা দিতে পারে? ওরা এত বড় কথা কেন বলে? বুঝতে তো হবে এটা সংমিশ্রণ। আল্লাহ তো এই দলিল মানুষ বানানোর পরেই দিচ্ছে, জানোয়ারের উপরে তো দলিল দেয় না। নারীদের এই ভাষা তো জানোয়ারের রূপ হয়ে গেছে, যে আপনি দেখবেন ওই গরু ছাগল যদি তাদের স্বামীর দরকার পরে কৃষকের নিয়ে আরেক গরু আইনা উড়াই দিতে হয়। মেয়েরা কি এই ধরনের সংস্কৃতির কথা বলতেছে নাকি? এটা তো কোরআন মানুষের তৈরি করা, এটা মানুষ আল্লাহ যে বিধান আল্লাহ রসুলকে দিচ্ছেন 1500 বছর আগে, ওই বিধান নিয়ে যদি এখন যারা কল্প পরিচালনা করে, আপনার নারী অধিকার কর্মীদের অবস্থা দেখেন তো দেখি। আপনার জমিন টিভি রিপোর্টারের প্যান্ট পরার অবস্থা দেখছেন? এগুলো কি ধরনের আলোচনা কন্ত? একটা রিপোর্টার আন্তর্জাতিকভাবে দেখবে, তার প্যান্টটা যদি ওই রকম আপত্তিকর হয়, এদেশে দর্শনের বিচার হবে আর নারীদের হবে ইজ্জত। নারীরা তাদের ইজ্জত চেন খুললে দেওয়া হইতেছে, আমি কি করব? চোখে রুমাল দিয়ে রাখবো? এগুলো এভাবে এ ধরনের সংস্কার, এখানে নারী সংস্কার হবে না, নারী সংঘাত তৈরি হবে, দর্শন বেড়ে যাবে, পুরুষদের উপরে আরও আক্রমণ তৈরি হবে। আমি বলবো অতি সত্ত্বে এই সংস্কার কমিটি 2-4 জনকে রেখে, বাকিরা হইল 54 বছরের বেতাত্তা, এই রাষ্ট্রটাকে বিভিন্নভাবে শোষণ করছে, তারা সুবিধার মতো আইন করছে। আপনি বদিউল আলম মজুমদার বলেন, উনি সুশাসনের জন্য নাগরিক সমাজ সুজনের প্রতিষ্ঠাতা। দেখেন তো এই সমাজে 54 বছর কতটা সুশাসন তৈরি হয়েছে। যদি সুশাসন হবে এদেশে, নারী দর্শন হবে কেন? যদি সুশাসনই এদেশে থাকবে, তাহলে নারীরা প্রতিবাদী হবে কেন? আমরা আজকে চালক, আমরা আমাদের অধিকার পাই না কেন? কি সুশাসন এই দেশে তৈরি করা হয়েছে? ওই যে লগে লোক যুগ হয়েছে আলী ইমাম মজুমদার, আপনারা এদেরকে চিনবেন, ওই সুলতানা কামাল, ওই ডক্টর কামাল, ওই ইফতেখার জামান, ওই দেবপ্রিয় ভট্টাচার্য, ওই এমাতিয়া রহমান, অর্থনীতিবিদ সালেউদ্দিন আহমেদ, এবং কি অধ্যাপক আনু মোহাম্মদ। এরা কি করে? এরা প্রতিবাদী কথা বলে এদেশের বড় বড়গুলা লুট করে চামে খাইতেছে, আর আমাদেরকে অধিকারের কথা বোঝাইতেছে। ওই বদি আলম বাড়ির মজুমদারের বাড়ি কই? আগারগাঁও মোহাম্মদপুরের বস্তিতে, হয় গুলশানে নাইলে ধানমন্ডি নাইলে বাড়ি তারা সুন্দর করে নিজের নামে নিয়ে এখন কইতেছে আমরা সুশাসন চাই। সুশাসনে যদি এই দেশে তাও তাহলে ভূমির ভাগ করবা, দেই তুমি একজনের 3000 একর কেমনে দিয়ে দিচ্ছ, আমারে দেও আল্লাহর হস্তে জমি। এই আইন এই দেশে কিভাবে চলে? এগুলোর কথা যদি আপনারা না বলে, যে কোরআন দিয়েছেন নারীদের যে অধিকার, পুরুষের সেই অধিকারই দিয়েছেন। যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, এত বড় দুনিয়া সৃষ্টি করে দিছে, আজকে অধিকারের জন্য লাফাও, পায়ের তলার মাটি যদি আল্লাহ গায়েব করে দেয়, তোমাদের অধিকার হান দেয় যাবো গা। কিন্তু আল্লাহ কাউরে বাধ্য করে ইসলাম মানাবে না, কারণ বাধ্য করে আইন মানানো হবে না। আল্লাহ নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। আমরা আপনি দেখেন যে ইসলামী আলেমরা কিন্তু দর্শককারী হয় না, ওই স্কুলের শিক্ষকরা দর্শনকারী হয়েছে। এদেশে বাংলাদেশে প্রথম দর্শনের বীজ বনছে পরিমল, উনি কিন্তু মাদ্রাসার শিক্ষক না, আর মসজিদের ইমাম সাহেব না। এগুলো আপনারা দেখবেন, আপনারা প্রচার মাধ্যমে আপনারাও দেখেন, দেশবাসীর সামনে সব কথাই তুলে ধরেন, সঠিক কথা তুলে ধরবেন। নারীদের এই ধরনের আইন দেওয়ার ফলে দেশের সমকামিতা বেড়ে যাবে, পুরুষ নির্যাতনের সংখ্যা বেড়ে যাবে। আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে পুরুষ নির্যাতনের কোনো কমিশনই নাই। আমি এর আগে স্বৈরশাসনের আমলে আমি এক নারী নেত্রীকে বলতে শুনছি যে ওই আমি একটা রাজনীতি করি, আমি একটা নেত্রী, আমি দরকারে 5টা পুরুষের লগে মিশমু, তুই আমার স্বামীর জায়গায় থাকবি।
তুই যদি আমার কিছু কবি বড় ভাইদের বিচার দে, আচ্ছা তারে দিব। এগুলো কি সংস্কার আইন মিয়া? আমরা বুঝি না। এখানে নারী সংস্কারের চাইতে পুরুষ সংস্কার জরুরি। এখানে নির্বাচনের চাইতে সংস্কার গরিবের জরুরি। এখানে রাজনীতিবিদদের চাইতে আলোচনা করার চাইতে গরিবদের আলোচনা করা জরুরি। তা আপনারা জরুরিগুলো করবেন না, জরুরিগুলো মাথা চারা দিয়ে আসবে, আর আপনারা বড় বড় মঞ্চ করে গান করবেন। কি করবেন? সেরি নাচাবেন। ওই আয়ুব বাচ্চু কয়, পাগলা হাওয়ার জোরে ব্যাংকের টাকা গেছে উরে। এখন আমরা রিক্সাওয়ালারা কি করে খাবো? হ্যাঁ, পাগলা হাওয়ার জোরে ব্যাংকের টাকা গেছে ওরে। এখন রিক্সাওয়ালার কপালে কোনো কর্ম করে খাওয়ার জায়গা নাই। দেখছেন? এভাবে গান তৈরি করে শিল্পী নাচায়া মঞ্চ করে লাল কালো প্রোগ্রাম করে দেশবাসীর অধিকার দিতে পারবেন না। দেশবাসীর অধিকার দিতে হলে, সঠিক সংস্কার করতে হলে জুলাইয়ের যে ঘোষণাপত্র আছে ওটা আমাদের দিয়ে ঘোষণা করাই দেব। আমার লগে ওরা আলোচনা করে না। তারা আইন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা দিয়ে দিচ্ছে। উনি সুযোগে ওনার নামের 666 কোটি মামলা খালাস করে নিচ্ছে। সবাই বলেন সুবহানাল্লাহ। একটু জোরে জোরে বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো যে উনি ওনার 666 কোটি খালাস, অথচ রিক্সাওয়ালাদের সম্পদের নাই কোনো তালাশ। ইন্দা ওই যে অর্থনীতিবিদ্যা বপ্রিয় ভট্টাচার্য অর্থনীতির শ্বেতপত্র ঘোষণা করে দিয়েছেন। উনি অর্থনীতির শ্বেতপত্র ঘোষণা করে বলতেছেন, বাকি কাউন্সিলর উপদেষ্টারা আপনারা কি সংস্কার 6 মাসে করছেন জাতির সামনে ক্লিয়ার করেন। এটা গণমাধ্যম ভাইয়েরা আপনারা ভালোই জানেন। আমি দেবপ্রিয় ভট্টাচার্যের কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনি যে অর্থনীতির শ্বেতপত্র ঘোষণা করলেন, এই যে নিপীড়িত চালক, এদের ব্যাংক ব্যালেন্স কত আছে দেখেন তো। জিরো। কোন ব্যাংকে এদের কি অ্যাকাউন্ট আছে? এরা বছরে কয় টাকা কামায়, কয় টাকা আয় ব্যয় করে? আপনি কার শ্বেতপত্র ঘোষণা করলেন? সেই শ্বেতপত্রের ভিতরে সুবিধাবাদীদেরকে সুযোগ দেওয়া হয়েছে এই 3 চাকার চালকদেরকে নিপীড়িত করার জন্য তড়িঘড়ি করে এ ধরনের একটি হিসাব ব্যবস্থা কমিশনের কাছে জমা দিয়ে আমাদেরকে রাষ্ট্রের কাছ থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করতেছে। প্রিয় দেশবাসী, এবার আপনাদের সামনে আমরা খালি মিনতি করি, আপনাদের কোনোদিন সাবধান করি না। আজকে একটা সাবধানের সুরে বলি, শনিবারে ভর্তি পরীক্ষা হয়, যদি একদিন গাড়ি বন্ধ করে দেই আপনাদের সোনামণিদের ভবিষ্যৎ কিন্তু একবারেই গায়েব হয়ে যাবো। কোনো ভর্তি পরীক্ষার শিডিউল কিন্তু ঠিক রাখতে পারবো না। সাবধান করতেছি দেশবাসী, আমাদের উপরে অত্যাচার করার চাইতে আমাদের নিয়ে আলোচনা করেন।